আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মহোদয়, আমাদের সংশ্লিষ্ট সকল শিক্ষকবৃন্দ, ব্যক্তিগতভাবে আমি সহ আমাদের সকলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আলোচনা করার জন্য। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের উপর আলোকপাত করব। তোমরা নিশ্চয়ই আশা করবো ক্লাসের শুরুতে সবাই ভালো আছো এবং এই মুহূর্তে পরীক্ষা নামক একটা ভয়ঙ্কর শব্দ তোমাদের সামনে আর নাই। এখন তোমরা ভয় পাও পরীক্ষাকে। এখন আমাদের অ্যাসাইনমেন্ট আসছে, অ্যাসাইনমেন্টের কাজ সবার আশা করি ধুমধাম গতি দিয়ে চলছে, সবাই বাসায় ঠিক মতো অ্যাসাইনমেন্টগুলো করছো। আমি একটু বলে দিই, আসলে অ্যাসাইনমেন্টে কোনো আতঙ্ক বা ভয়ের কোনো বিষয় নেই। অ্যাসাইনমেন্ট একটা নির্ধারিত কাজ তোমাকে দিয়ে দেওয়া হয়েছে স্কুলের পক্ষ থেকে। তুমি সেই কাজটা তুমি কি বোঝো সেটা নিয়ে তুমি খাতায় উপস্থাপন করবে সুন্দর করে, বাস এইটাই আমার কাছে মনে হয় অ্যাসাইনমেন্টের বিষয়টা। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তো চলো, আমরা যারা বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সামনে পাবে হয়তো এখনো পাওনি, আমরা আজকে একটু আলোকপাত করব বিজ্ঞান বিষয়ের উপর। তো আজকে আমার রুটিনে আমার যে ক্লাস ছিল অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের উপর জীবের বৃদ্ধি ও বংশগতি, এটা নিয়ে। তো আমি শুরুতেই একটা কথা বলি, তোমরা অনেক সময় দেখেছো একটা ছোট্ট একটা বীজ থেকে একটা চারা গাছ বেড়ে ওঠে। যখন একটা চারা গাছের জন্ম হয়, এখান থেকে সময়ের পালা বদলে এই গাছটি দেখার সময় একটা ময়ূরে পরিণত হয়। এই গাছটি আমরা কি কখনো চিন্তা করেছি যে এই ছোট্ট একটি গাছ, যেটা বীজ থেকে অঙ্কুর গমন পড়ে জাস্ট একটু উপরে পৃথিবীর একটু আলো পেল, সূর্যের আলো পেল, পৃথিবীতে মাথা উঁচু করে জানান দিল, তার জন্ম হয়েছে। এই জন্ম হওয়ার পর যদি এই গাছটাকে কেউ 10-20 বছর পরে গিয়ে দেখে গাছটা বিশাল আরেক বৃক্ষে পরিণত হয়েছে, তার আমরা কি দেখতে পাই? আমাদের যার জীবন আছে কিন্তু আমরা জীব বলি, অথবা প্রাণী হোক। তো আমরা যখন তুমি আজকে যাদের পরিবারে ছোট শিশু নেই, তারা একবার চিন্তা করো তুমি অনেক ছোট ছিলে এক সময়, অথবা ধরো তোমার বাসায় বা তোমার বাড়িতে কারো একটা ছোট মানে বোন বা ভাই আছে, খুব ছোট, ধরো 1 মাস 2 মাস বয়স। তুমি দেখো সময়ের সঙ্গে সঙ্গে সে আস্তে আস্তে বড় হয়ে যাবে। যেমন আজকে যারা আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি আর তোমরা আমাকে শুনছো, আমরা সব এক সময় মায়ের পেটে ছিলাম, ছোট্ট একটা বাবু হিসেবে জন্মগ্রহণ করেছিলাম। আস্তে আস্তে সময়ের পালাক্রমে আমরা বড় হয়েছি। কিভাবে বড় হয়েছি একবার চিন্তা করে দেখো। উচ্চতায়ও বড় হয়েছি, পাশেও কিন্তু বড় হয়েছি। তো জীব কিন্তু তার বৃদ্ধি ঘটে, তার দৈহিক বৃদ্ধি ঘটে, তার যে দৈহিক বৃদ্ধিটা ঘটে দুভাবে ঘটে, সে পাশেও পারে দৈর্ঘ্যও পারে। তো জীবের বৃদ্ধি ঘটে, সেটা উদ্ভিদ হোক অথবা প্রাণী হোক। আমরা এখানে তোমাকে দেখালাম যে একটি জীবের বৃদ্ধি, সেই জীবটাকে আমরা এখানে একটা উদ্ভিদ হিসেবে তোমার সামনে উপস্থাপন করেছি আজকের এই ক্লাসে। জীবের বৃদ্ধি ঘটে। বংশগতির প্রসঙ্গটা আসো। তো বংশগতিটা কি আসলে? দেখো, এক সময় আমার বাবা যখন খুব ছোট ছিলেন, তখন আমার বাবাই ছিলেন আমার দাদার একমাত্র সন্তান। তো সময়ের পালা বদলে আমার বাবাও আমাকে জন্ম দিয়ে উনি আবার বাবা হয়েছেন এবং আমার দাদা তার নাতিন পেয়েছে। তাহলে কি হচ্ছে, আমার দাদার সন্তান ছিল বাবা, আর আমার বাবার সন্তান হচ্ছে আমি। তার মানে দেখো, এই পুরুষানুক্রমে কিন্তু এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের সৃষ্টি হচ্ছে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের সৃষ্টি হচ্ছে। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি আজকে যে অধ্যায়টি ছিল যে জীবের বৃদ্ধি এবং বংশগতি, আমরা কি আলোকপাত করবো এটা নিয়ে। তা আমরা জানলাম, শুরুতেই জেনে গেলাম জীবের বৃদ্ধি ঘটে এবং জীবের বংশবৃদ্ধিও ঘটে। যেভাবে আমি তোমাকে একটা প্রাণী দিয়ে উদাহরণ দিলাম, কারণ মানুষ একরকম এক ধরনের প্রাণী, তাই প্রাণীর কথা বললাম। উদ্ভিদেরও দেখো, একটা উদ্ভিদের বিচি থেকে আরেকটা উদ্ভিদ জন্মগ্রহণ করে, তারও কিন্তু আমাদের এই বংশ বৃদ্ধি ঘটছে, এভাবেই ঘটছে। এখন আলোচনায় আমরা আসতে চাই এই জীবের বৃদ্ধি কিভাবে ঘটে, এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। তো আমরা এই জীবের বৃদ্ধি ঘটার জন্য আসলে তার আগে জীবের বৃদ্ধি কিভাবে ঘটে জানার আগে
তোমরা যারা এখানে আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছো, যে জীবদেহের গঠনের একক কি, একটা জীবের দেহ গঠনের একক কি? তোমরা ক্লাস 6-এ পড়েছো, 7-এও পড়েছো, আশা করি উত্তরটা তোমাদের ইতিমধ্যেই মনে পড়েছে। কোষ। কোষ হচ্ছে জীব দেহ গঠনের একক। তুমি জানলে অবাক হবে যে পৃথিবীতে এমন এমন অনেক প্রাণী আছে যারা এককোষী প্রাণী হিসেবে সারা জীবন বেঁচে থাকে, এটা মারাও যায়, কিন্তু এই এককোষ থেকে আর বাড়ে না। অবশ্য পৃথিবীতে আরো এমন কিছু প্রাণী আছে যাদেরকে আমরা অকোষীয় জীব বলে থাকি, যেমন ভাইরাস। আবার যেগুলো কোষীয় জীব আছে, যেটা তোমরা আমরা বললাম এমিবার কথা বললো, এটা এককোষী প্রাণী। এরকম এমিবা কিন্তু সারা জীবনে এককোষী প্রাণী হিসেবে জীবনযাপন করে, বাট এদেরও বৃদ্ধি ঘটে। এরাও এরকম এককোষী প্রাণী যারা, তাদেরও বৃদ্ধি ঘটে। আবার আমাদের মতো যারা আমরা মানুষ, আমাদের একটা মানবদেহে 100 ট্রিলিয়ন কোষ আছে, 100 ট্রিলিয়ন কোষ, হিউজ নাম্বার অফ সেল আমাদের হিউম্যান বডিতে আছে। আমরা কিন্তু এই কোষ বিভাজনের মধ্য দিয়ে আমরা আমাদের বৃদ্ধি ঘটেছে এখানে। তো আমরা চলো, যেহেতু আমরা জানতে পারলাম এই কথাটি যে জীবের বৃদ্ধি হোক আর ধরো জীবের বংশগতির রক্ষার ক্ষেত্রে হোক, এই দুটো জায়গাতে কিন্তু আমাদের জীব কোষের বিভাজনের মাধ্যমেই এই প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। সকল ভীতি দূর হয়ে যাবে, অ্যাসাইনমেন্ট তৈরি করার ক্ষেত্রে আপনার প্রবলেম তৈরি হবে না। আমরা এটাকে 3টা ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা যে অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, আমাদের আছে তোমার মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, আর হচ্ছে আবার মিওসিস কোষ বিভাজন পদ্ধতি। এই 3টি প্রক্রিয়া আছে আমাদের এখানে, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এই 3টি প্রক্রিয়া কিন্তু জীবের আমাদের বৃদ্ধি এবং বংশগতি করে থাকে। তো প্রথমে চলো আমরা আলোচনা সেখানে অ্যামাইটোসিসটা কি। সাধারণত এককোষী জীবের তার বংশগতির বৃদ্ধি ঘটে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। সেটা কেমন ধরো, যেমন ধরো একটা কোষ আমরা এখানে ইমাজিন করলাম। সেক্ষেত্রে মধ্যে তোমরা জানো, ক্লাস 6-7-এ পড়েছো যে একটা কোষে অনেক উপাদান থাকে, অনেক ধরনের উপাদান থাকে। তোমার ডেফিনেটলি একটা নিউক্লিয়াস থাকে, তার সাথে ধরো আরো অন্যান্য উপাদানগুলো থাকে এখানে। আর অন্যান্য উপাদান আছে, তুমি জানো একটা আদর্শ উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ অনেকগুলো জিনিস থাকে। কোষ গহ্বর থাকে, সাইটোপ্লাজম, গোলজি বডি, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা, এমন অনেক ধরনের উপাদান থাকে। তো এখানে আমরা এই কোষ বিভাজনের জায়গাটায় বেসিক্যালি আমরা মূলত নিউক্লিয়াসটা আর সাইটোপ্লাজমটা নিয়ে আলোচনা করব, তা আমাদের সুবিধা হবে আর কি। কারণ আমরা বিভাজনের ক্ষেত্রে অন্যান্য দিকগুলো তোমাদের ছোট ক্লাসে আলোচনা করব না। আমরা মূলত কোষের যে উপাদান সাইটোপ্লাজম, তোমরা পড়েছো 7-এর বইয়ে, 6-এর বইয়ে, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই দুটোর বিভাজন প্রক্রিয়া নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো চলো, একটা এককোষী জীব যেগুলো যেমন ধরে লিভার কথা তোমাকে বললাম, বা ছত্রাক, এগুলো কিভাবে বিভাজিত হয়? ওরা সঙ্গে সঙ্গে এই ধরো এটা একটা এককোষী জীব, এখানে কি হচ্ছে ধরো সরাসরি প্রথমে এখানে একটু ডাম্বেলের মতো যাচ্ছে এরকম। একই সঙ্গে তোমার নিউক্লিয়াস দুটো আলাদা হয়ে যায় এবং এখানে সাইটোপ্লাজম গুলো দুইটা অংশে আলাদা হয়ে যায়, দুটো আলাদা হচ্ছে এখানে। একই সঙ্গে এরা দুভাবে তোমার এখানে বিভাজিত হয়ে যাচ্ছে। দেখো এখানে দুটো অংশে আলাদা হয়ে যাচ্ছে, এই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একসাথে কিন্তু বিভাজিত হয়ে যাচ্ছে। এবং তারপর তুমি দেখবে দুটো আলাদা পৃথক কোষ হয়ে গেছে। এই একটা কোষ আলাদা আর এই একটা কোষ আলাদা, এটা একটা কোষ আর এটা একটা কোষ, বা দুটো আলাদা হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি দেখলাম, সাধারণত এককোষী জীবে আমরা যেটা দেখে থাকি, এই ধরনের কোষ বিভাজন পদ্ধতির মাধ্যমেই সেই জীবের বংশগতি রক্ষা হয়। কারণ এটা দৈহিক বৃদ্ধি আর ঘটবে না, কারণ যেহেতু এক কোষ আর বাড়বে না, তাহলে সে এককোষী জীব হিসেবে সারা জীবন থাকবে, তোমাকে আগেই বলেছি। কিন্তু তার বংশগতি রক্ষার জন্য দেখো সে কি করছে, সে একটা কোষ থেকে
সে ক্রমান্বয়ে সরাসরি একসাথে মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুটোই একসাথে আলাদা হয়ে যাচ্ছে, ডাম্বেল আকৃতির হয়ে শেষ পর্যন্ত আলাদা হয়ে যাচ্ছে। তোমার বইয়ে আরো একাধিক ছবি দেওয়া আছে, কিন্তু আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনার কারণে পুরো ব্যাখ্যাটা দিলাম না। শুধু এটা জানতে পারো যে এককোষী জীবের বংশগতি রক্ষার জন্য যে ধরনের বিভাজন আমরা দেখে থাকি, যে ধরনের কোষ বিভাজন সংঘটিত হয়ে থাকে, এই ধরনের কোষ বিভাজনকে আমরা বলতে পারি তোমার আমাইটোসিস কোষ বিভাজন। ছত্রাক, শৈবাল, এমিবা এরকম বিভিন্ন রকম জীবের মধ্যে এই ধরনের কোষ বিভাজন সম্পন্ন হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এককোষী জীবের মধ্যে যে প্রক্রিয়ায় কোষ বিভাজন সম্পন্ন হয় তাকে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন বলবো। এবং অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা দেখি মাতৃকোষ, মানে যে কোষটি ভেঙে দুটো কোষে পরিণত হবে, সেই মাতৃকোষের বিভাজনটি একসঙ্গে দুটো প্রক্রিয়া ঘটে। নিউক্লিয়াস এর সাইটোপ্লাজমের বিভাজন, মানে নিউক্লিয়াসের বিভাজন ঘটে এবং সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, দুটো একসাথে ঘটে তোমার দুটো পৃথক কোষে পরিণত হয়ে যায়। এই ছিল আমাদের অ্যামাইটোসিস বিভাজন প্রক্রিয়া। চলো আমরা অ্যামাইটোসিস শিখে ফেললাম, এবার আসি আমরা চলো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া আলোচনা করি। চলো আমরা এখানে মাইটোসিস নিয়ে কথা বলি। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি এটি কেন দরকার? তোমাকে আমি একটু আগে বলেছিলাম যে জীবে তোমার দেহের বৃদ্ধি ঘটে, সে উদ্ভিদ হোক অথবা প্রাণী হোক। তো সেখানে একটা মজার জিনিস খেয়াল করো যে এই যে দেহের কথা বললাম, দৈর্ঘ্য বড় হয়, প্রস্থ বড় হয়, দৈর্ঘ্য প্রস্থ ওই দিকেই বাড়ে, এই যে বৃদ্ধিটা ঘটে। এবং তুমি জেনে থাকবে যে পৃথিবীর, আমি তোমাকে একটু আগে বলেছি, এই যে আমরা যে মায়ের পেটে যখন আমরা জন্মলাভ করি, আমাদের জীবন শুরু হয় কিন্তু একটি মাত্র কোষের মধ্য দিয়ে, একটি মাত্র কোষ। কিন্তু সেই কোষটি কিন্তু, এই একটি মাত্র কোষে কিন্তু এই মায়ের পেটে 9 মাস বা 10 মাস থেকে সে আস্তে আস্তে একটা কোষ থেকে দুইটা, দুটো থেকে চারটা, এইভাবে মানে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন কোষে পরিণত হয়। 100 ট্রিলিয়ন সেলে পরিণত হয়ে একটা পূর্ণাঙ্গ মানব শিশু তৈরি হয়, যে শিশুটা ভূমিষ্ঠ হয়ে থাকে। তাই কিন্তু আমাদের জীবনও কিন্তু একটা কোষ থেকেই তৈরি হয়েছে, কিন্তু সেই কোষটা বিভাজনের মাধ্যমে আস্তে আস্তে আমাদের, তুমি যা দেখছো, আমাদেরকে হাত, পা, চোখ, মুখ, নাক, সকল অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি সাধন ঘটেছে। আমরাও আস্তে আস্তে ক্রমান্বয়ে বর্ধিত হচ্ছি বা আমাদের বৃদ্ধি করছে, দেহের বৃদ্ধি করছে। এই জন্য বলা হতে পারে যে মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? আমরা এই কথা বলতে পারি যে মাইটোসিস কোষ বিভাজন জীবদেহে ঘটে। মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? জীবদেহে ঘটে। কেন? কারণ দৈহিক বৃদ্ধির জন্য এই ধরনের কোষগুলো কাজ করে থাকে। তাই আমরা এই কথা বলতে পারি দেহকোষে মাইটোসিস বিভাজন ঘটে, এবং ওই দেহকোষের বৃদ্ধির কারণেই আমাদের দেহের বৃদ্ধি ঘটে। কিন্তু এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি তোমার দুটো ধাপে সম্পন্ন হয়, যে তোমাকে আমি এখানে বলে দিই। আমরা একটাকে বলছি তোমার ক্যারিওকাইনেসিস, আর একটিকে আমরা বলছি তোমার সাইটোকাইনেসিস। এই দুটো প্রক্রিয়া। শিক্ষার্থী বন্ধু, তোমরা এখানে খেয়াল করে দেখো, একটাকে বললাম ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস এর মধ্যে, এখানে ক্যারিওকাইনেসিস বা সাইটোকাইনেসিস এই দুটো ভাগ এখানে আছে। তো তোমরা উপরের লেভেলে জানবে আসলে ক্যারিও শব্দের সাথে নিউক্লিয়াসের একটা সম্পর্ক আছে। ক্যারিওটার থেকে আমরা ক্যারিওকে নিয়েছি নিউক্লিয়াসকে বোঝাবার জন্য। তোমার বইও দেখবে লেখা আছে যে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। আর কোষের আরেকটি উপাদান যেটা হলো সাইটোপ্লাজম, কারণ কোষের সকল কোষাঙ্গনগুলো, এই যে মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, মসৃণ জালিকা, যত রকম কোষীয় উপাদানগুলো আছে সবগুলো যে তরলের মধ্যে ভাসমান অবস্থায় থাকে, আমরা সেই তরল পদার্থটাকে বলেছি সাইটোপ্লাজম। তাই ওই সাইটোপ্লাজম থেকে আমরা সাইটো নিয়েছি। দেখো, সাইটোপ্লাজম থেকে সাইটো আর ক্যারিও থেকে ক্যারিও। আমরা এখানে এই ক্যারিওকাইনেসিস শব্দের অর্থ হচ্ছে বিভাজন। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন।
এই কেরিওকাইনেসিসটা তাহলে তুমি এই কথা বলতে পারো, তোমার বই লেখা আছে, মূলত আমরা বলতে পারো যে নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজন এটা, আর এটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন। তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি তাহলে আমাদের মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা অর্থাৎ দেহ কোষের বিভাজনটা দুটো ধাপে সংঘটিত হয়ে থাকে। প্রথমে আমরা বলি নিউক্লিয়াসের বিভাজন, আর তার পরে সংঘটিত হয় সাইটোপ্লাজমের বিভাজন। এই দুটো ধাপে মূলত আমাদের দেহ কোষের বিভাজন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। তো চলো আমরা এখানটা আলোচনায় যাই। তা আমি তোমাকে এই কথা বললাম যে কেরিওকাইনেসিস শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর আমরা সাইটোকাইনেসিস বলতে বুঝি আমরা সাইটোপ্লাজমের বিভাজন। এই দুটো বিভাজনকে আমরা দুটো ধাপে ভাগ করে থাকি, এবং এই দুটো ধাপে আবার অনেকগুলো উপধাপ আছে। যেমন দেখো আমরা এই কেরিওকাইনেসিসকে আমরা আবার 5টা ধাপে ভাগ করে থাকি। আমরা এতটুকু রাখলাম এখানে, দেখো আমরা যেখানে লিখি কেরিওকাইনেসিস, কাইনেসিস আবার তোমার 5টা ধাপে সম্পন্ন। একটাকে বলেছি প্রোফেজ, আমরা একটাকে বলেছি তোমার প্রোমেটাফেজ, আরেকটাকে বলেছি তোমার মেটাফেজ, আরেকটাকে আমরা বলেছি তোমার অ্যানাফেজ, আরেকটাকে আমরা বলেছি টেলোফেজ। টেলোফেজ এই বিভাজনগুলো আমাদের তোমরা দেখবে যে এখানে একটা কেরিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন সম্পন্ন হয় এই 5টা ধাপে: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই 5টা ধাপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হচ্ছে এই প্রোফেজ, এবং এটা হচ্ছে নিউক্লিয়াস বিভাজনের সবথেকে দীর্ঘস্থায়ী ধাপ। তুমি এক কথায় বলতে পারো যে একটি দেহকোষের নিউক্লিয়াস বিভাজনের জন্য সে উপযুক্ত হয় এই ধাপে এসে। যেমন ধরো বাংলাদেশে একটা জন্ম হয় একটা শিশু, সে 18 বছর পর্যন্ত, মানে 18 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। কেন প্রয়োগ করতে পারে না? কারণ বাংলাদেশ সরকার মনে করছে যে 18 বছরের আগে তার মেধা, মনন, তার সব দিক দিয়ে বিকাশ বা শারীরিক বিকাশ সব মিলে কিন্তু 18 বছর হয়নি। বা তুমি এটা বিবাহ আইনের কথা জানো তুমি যে 18 বছর আগে কাউকে বিয়ে দেওয়া যায় না। কেন বিয়ে দেওয়া যায় না? কারণ তার শারীরিকভাবে যে যথোপযুক্ত তা হওয়া দরকার বিয়ে করার জন্য বা বিয়ে দেওয়ার জন্য, সেই উপযোগিতা কিন্তু 18 বছরের আগ পর্যন্ত হয় না। এই জন্য কিন্তু বলা হচ্ছে যে 18 বছর আগে বিয়ে নয়। তার কারণ কি? ফার্স্ট একটা কারণ হচ্ছে ফিজিক্যালি সে সুসংগঠিত হয়নি। তাহলে ঠিক এখানে তোমাকে বলতে পারি যে এই প্রোফেজে এসে, এই নিউক্লিয়াস বিভাজনের প্রোফেজ ধাপটায়, এই প্রোফেজ ধাপে সে একটা লম্বা সময় নিয়ে সে নিজেকে তৈরি করে। তার ভিতরে ওই নিউক্লিয়াসের ভিতরে কিছু বা কোষের ভিতরে কিছু অভ্যন্তরীণ পরিবর্তন সাধিত হয়, বেশ সময় নেয় এই ধাপে, এবং সেই সময় নিয়ে পরবর্তী ধাপগুলোতে পৌঁছার জন্য উপযোগিতা অর্জন করে। তো আমরা তোমাকে বলতেছি এখানে দেখো এই কেরিওকাইনেসিসের তাই প্রোফেজ ধাপের কথা বললাম। তো চলো আমরা একটু আলোচনাটা এখানে দেখে নিই কিভাবে প্রোফেজের দিকে কথা বলবো। সেখানে তোমরা রিসিভ করে এটা লিখে ফেলছো, আমি এটা মুছে ফেলি। চলো আমরা একটু প্রোফেজ নিয়ে কথা বলি।
আমরা একটা উদ্ভিদ কোষ এখানে নিলাম। আমাদের একটা উদ্ভিদ কোষ, তোমাকে আগে বলেছি আমরা এখানে সকল বিষয়ে আলোচনা করব না, আমরা বেসিক্যালি নিউক্লিয়াসের ফর্মেশন দেখব। এটা হচ্ছে নিউক্লিওলাস। আর নিউক্লিয়াসের ভিতরে তুমি জানো অনেকগুলো, এটাকে বলে নিউক্লিয়ার পর্দা, বা এখানে তোমার মেমব্রেন থাকে, বা নিউক্লিয়ার পর্দা বলে এটাকে। আর এর ভিতরে এরকম কিছু সুতার মতো জালিকা থাকে, জালিকা থাকে, তুমি সেটা জানো। তোমার এখানে বেশ কিছু নিউক্লিয়াস থাকে, আমরা এটাকে বলে থাকি নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র, পুরোটাকে বলছি আমরা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে এই যে তুমি কালো অংশটা দেখতে পাচ্ছ, অপরদিকে ধারো কালো ঘনবস্তুটা দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস। তারপর আমরা এটাকে দেখতে পাচ্ছি, এটাকে বলছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা। আচ্ছা, আর এই যে সুতার মতো অংশগুলো দেখছো এটাকে বলে ক্রোমাটিড। ক্রোমাটিড। তো একটা কোষের স্বাভাবিক অবস্থা, এখানে থাকে তোমার সাইটোপ্লাজম, আরো অন্য উপাদান থাকে, আমরা সবগুলো উপাদান দেখছি এভাবে থাকছে। আমি এখানে শুধু একটা উদ্ভিদ কোষে তোমার সাথে আলোচনা করছি, তোমার বই প্রাণী কোষে আছে একই সঙ্গে। তো ও এখানে প্রথমে এইভাবে থাকে, তো থাকার পর এই প্রোফেজ ধাপে এসে, এটা কিন্তু আমি তোমাকে খেয়াল করো শিক্ষার্থী প্রোফেজ ধাপের কথা বলছি, এই প্রোফেজ ধাপে সে পরবর্তী সময়ে তার আরো কিছু চেঞ্জেস আমরা তোমরা এখানে খেয়াল করবে। তোমরা দেখবে এখানকার নিউক্লিওলাসটা যেভাবে থাকলেও আমাদের এই ক্রোমাটিনগুলো আস্তে আস্তে মোটা এবং ঘাড় হয়ে যাচ্ছে। এরকম মোটা ঘাড় হয়ে যাচ্ছে এরকম। আমাদের নিউক্লিয়াসের ভিতরে তুমি এটা স্পষ্ট করে দেখবে। এই নিউক্লিয়াসে এই যে উপাদানগুলো এখানে আছে, যেটা হচ্ছে ক্রোমোজোম, এবং নিউক্লিয়াসটা আগে চেয়ে একটু হালকা হয়ে যাবে। এবং তুমি দেখো এখানে যে আমাদের এই ক্রোমোজোমটা আস্তে আস্তে সুগঠিত হয়ে যাচ্ছে, এটা খাটো হয়ে যাচ্ছে, তুমি এখানে দেখো ভালো করে। এবং এই নিউক্লিয়ার পর্দাটাও এটা আস্তে 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 ফিকে হয়ে যাবে, এটা খুব বেশি মানে থাকবে না, ধারো থাকবে না। নিউক্লিয়ার পর্দাটা আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে যাবে, নিউক্লিয়ার পর্দারও ওখানে থাকবে না, এটা আস্তে আস্তে হালকা হবে, ক্রমান্বয়ে এটা হালকা হয়ে যাবে, মানে ভেঙে পড়ার মতো একটা উপক্রম হবে। এবং এই পর্যায়টাকে আমরা বলছি তোমার এখানে বলছি ক্রোমোজোম, এটাকে বলছি আমরা নিউক্লিওলাস। নিউক্লিয়ার পরে তুমি আগে লিখেছো, তুমি এটা জানো। আচ্ছা, এর পরবর্তী সময় দেখবে এই ক্রোমোজোমগুলো লম্বালম্বি ভাবে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। ধরো এই যে কলমটা, এটা যদি আমি এইভাবে দুটো ভাগ করি, তো লম্বালম্বি ভাবে আলাদা হয়ে যাচ্ছে, এবং আলাদা হয়ে মধ্যবর্তী একটা জায়গায় সেন্ট্রোমিয়ার সাথে যুক্ত হচ্ছে। দেখো যদি আমরা এখান থেকে দেখি এইভাবে, এটা একদম স্পষ্ট হয়ে যাবে। যদি দেখে এইভাবে না আঁকি, এইভাবে তোমাকে দেখাই, দেখো এইভাবে নিউক্লিয়ার পর এই নিউক্লিয়াসটাও খুব বেশি হালকাটে হয়ে যাবে অনেকটা। আর দেখো এখানে তোমার এই যে একটা বিন্দু মতো দেখতে পাচ্ছ, এইভাবে কিছু বিন্দুর মতো অংশ এখানে তৈরি হয়ে যাবে আস্তে আস্তে, এরকম তুমি দেখবে। এখান থেকে তোমার আলাদা হবে এরকম আস্তে আস্তে। এই দেখো এই যে এখানকার ক্রোমাটিন মানে ক্রোমোজোমগুলো এর লম্ব বরাবর যেটা ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে কিন্তু লম্বালম্বি ভাগ হয়ে মাঝখানে একটা বিন্দুর সাথে যুক্ত হয়েছে। এই বিন্দুটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার, এর নাম হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার দেখ মোটামুটি ভাবে আমাদের এই যে পরিবর্তনটা হয়ে গেল। এই প্রোফেজে
এই পরিবর্তনটা আমরা এখানে দেখতে পাই। তোমাকে যেটা বললাম, প্রথমে আমাদের একটা কোষ যেটা স্বাভাবিক অবস্থায় থাকে এইভাবে তুমি দেখতে পাবো, দেন তারপরে চেঞ্জেস তুমি খেয়াল করো যে এই নিউক্লিয়াসের মধ্যে আমাদের এই ক্রোমাটিনগুলো আস্তে আস্তে ঘাড়ো হয়ে খাটো হয়ে যাচ্ছে অনেকটা এবং স্পষ্ট হচ্ছে এগুলো। তার পরবর্তী সময় আমরা কি দেখবো যে এই ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে ধরো এইভাবে যুক্ত আছে, এটা দুটো আলাদা হয়ে গেছে, লম্বালম্বিভাবে আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে মধ্যবর্তী একটা বিন্দু নাম দিয়েছে আমরা কি সেন্ট্রোমিয়ার, ওই সেন্ট্রোমিয়ারের মাধ্যমে এরা পরস্পর যুক্ত থাকছে। এবং এই প্রক্রিয়াটি যখন সম্পন্ন করে তখন আমরা বলতে পারি যে নাও দ্য সেল ইজ রেডি টু ডিভাইড বা ফর ডিভিশন, সেলটি এখন বিভাজনের জন্য উপযুক্ত হয়েছে। এবং এইটি লম্বা সময়। এবং কখনো যদি তোমার পরীক্ষা এমন কোনো প্রশ্ন দেখো যে এরকম প্রশ্ন পরীক্ষা আসে যে তোমার মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপটি আলোচনা করো, বা দীর্ঘস্থায়ী ধাপ কোনটি তার মূল্যায়ন করো, বা জীবের বৃদ্ধি এবং বংশগতিতে আমাদের এমন আলোচনা আসতে পারে যে তোমার সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটি। তখন কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে, আমি তোমাকে আবারও বলছি যে দীর্ঘস্থায়ী যে ধাপ মানে অনেক লম্বা সময় নেয় এই ধাপে, তার নাম হচ্ছে কিন্তু প্রোফেজ। এবং প্রোফেজে তুমি যেটা দেখলে এখানে যে ক্রমান্বয়ে এই নিউক্লিয়াসের পর্দাটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, আমাদের এখানকার নিউক্লিয়াসটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে, ঘাড় অংশটা হালকা হয়ে যাবে, আমাদের ক্রোমোজোমগুলো খাটো এবং আস্তে আস্তে পুরো হয়ে যাবে দেখবে। এবং শেষের যে যারা দেখবো আমরা এখানে ক্রোমোজোমগুলো দুটো ভাগে লম্বালম্বিভাবে দুভাগ হবে, বা মানে দুটো বিভক্ত হয়ে এরা কি করে মাঝখানে একটা মধ্যবিন্দুতে এখানে যুক্ত হবে, বিন্দু নাম দিয়েছি আমরা সেন্ট্রোমিয়ার। তো এই ছিল আমাদের প্রোফেজ ধাপের আলোচনা। এবং এইটাকে যেটা তোমার এখানে বলে দেওয়া আছে, আমরা এটা বলতে ক্রোমাটিড, এটাকে আমরা বলতে ক্রোমাটিড, এই যে অংশগুলো আমরা বলতে ক্রোমাটিড। এই ছিল আমাদের দীর্ঘস্থায়ী ধাপের আলোচনা। তো অনেক সময় পরীক্ষায় তোমার এরকম দেওয়া থাকে যে অ্যামাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী ধাপটির গুরুত্ব আলোচনা করো জীবের বৃদ্ধিতে, এরকম প্রশ্ন পরীক্ষায় বা কোনো জায়গায় তোমার এরকম কেউ জিজ্ঞেস করতে পারে, পরীক্ষায় আসতে পারে, তখন তুমি সেই ক্ষেত্রে এই আনসারটা দিবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এটি, কারণ এই ধাপটি সম্পন্ন না হলে পরবর্তী আর কোনো ধাপই সম্পন্ন হবে না, তার মানে জীবের বৃদ্ধি করবে না, কারণ এই ধাপ দিয়েই মূলত আমাদের মাইটোসিস কোষ বিভাজন শুরু হয়। তাই এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ধাপ। তারপর এখানে আসতে দেখো কি প্রোমেটাফেজ। তা আমরা আশা করি এই তিনটা ছবি তোমরা আলোচনা মোটামুটি বুঝতে পেরেছো প্রোফেজের ব্যাপারটা। তারপর আমরা এখানে যে প্রশ্ন আসতে পারি সেটা হলো দেখো প্রোমেটাফেজ। আমরা এটি শেষ করলাম প্রোফেজ, এইটাকে বলে প্রোমেটাফেজ। তা প্রোমেটাফেজে কি হচ্ছে এখানে আমি খুব দ্রুত তোমাকে বলার চেষ্টা করতেছি। দেখো প্রোমেটাফেজ হচ্ছে কি আমাদের এখানে একটা দুই পাশে মেরু তৈরি হচ্ছে এরকম ভাবে, সংকট আকৃতি এরকম তোমার অনেকগুলো তন্তু তৈরি হচ্ছে। দেখো তৈরি হচ্ছে, এভাবে অনেকগুলো তন্তু তৈরি হচ্ছে এখান থেকে। এবং আস্তে আস্তে আমাদের এই ক্রোমোজোমগুলো এরকম অংশে এটা এভাবে থাকছে, এভাবে ক্রোমোজোমগুলো তোমার মোটামুটি, আর এটাকে আমরা বলে থাকি মেরু। দেখো এই নিউক্লিয়াসের শেপ এখন চেঞ্জ হয়ে গেছে, এটা অনেকটা দুই মেরুতে ভাগ হয়ে গেছে, এটাকে বলে মেরু অঞ্চল, এটাকে বলে তোমার মেরু অঞ্চল। এই যেটা মেরু অঞ্চল স্পষ্ট হয় এবং এর নাম দিয়েছে বলে স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র। এখানে যে এইগুলোকে বলা হয় স্পিন্ডল যন্ত্র বা তন্তু অংশ বলতে পারি। আর এই যে ক্রোমাটিডগুলো ক্রমান্বয়ে আস্তে 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 সে আরো সুগঠিত হবে। তো এরপরে আমরা যেটা দেখবো এখানে আমাদের এই মেরু অঞ্চলের যে জায়গাটা তুমি দেখলা এটা হচ্ছে প্রোমেটাফেজ। এটা খুব বেশি না, এটা শর্টকাট সময়ের জন্য আমাদের এটা তুমি দেখবে। তারপর মেটাফেজে কি হবে, সে মেটাফেজে হবে তোমার এই স্পিন্ডল যন্ত্রটা, এটা তো আগে দুটো মেরু উৎপন্ন হয়েছিল, কিন্তু তোমার কি তৈরি হয়নি, মেরু অঞ্চল তৈরি হলে বৃষ্টিক অঞ্চল তৈরি হয়নি। তুমি তারপর এখানে দেখবে কি জানো, মজার জিনিস খেয়াল করবে, এই তোমার এখানে তখন দেখবে এটা আস্তে আস্তে শেপ এমন হয়ে গেছে। দেখো নিউক্লিয়াসের আকার কিন্তু ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে, এখানে এরকম
এরকম অনেকগুলো তোমার আকার এখানে সেগুলো তৈরি হচ্ছে। এইভাবে আস্তে আস্তে আর অনেকগুলো শেপ তৈরি হচ্ছে। তো দেখো এখানে আমরা এই অঞ্চলটাকে বলেছি তোমার মেরু অঞ্চল, তুমি আগে পড়েছো। আর এই যে অঞ্চলটা, এই যে মধ্যবর্তী পার্বত্য যে অঞ্চলটা, আমরা এটাকে বলেছি তোমার বিষুবীয় অঞ্চল। তোমার নিশ্চয়ই মনে থাকবে কথা, পৃথিবীর গ্রাফে, পৃথিবীর মানচিত্রে আমরা দেখি যে উত্তর দক্ষিণে মেরু থাকে আর দুই পাশে বিষুবীয় অঞ্চল থাকে, যেটা চ্যাপ্টা থাকে অঞ্চলে। তো এইগুলো তখন এই ক্রোমোজোমগুলো এখানে চলে আসে, এখানে থাকে বিষুবীয় অঞ্চল অবস্থান করে, এখানে থাকে এখানে অবস্থান করে, এভাবে অবস্থান করে থাকে বিষুবীয় অঞ্চলে। তারপর আমরা যখন দেখবো এখানে মেটাফেজে এসে কি দেখবো, তোমার এই ক্রোমোজোমগুলো আস্তে আস্তে আবার দুইটা ভাগ হয়ে যাচ্ছে, এই ক্রোমাটিগুলো দুইটা ভাগ হচ্ছে, ভাগ হয়ে এখান থেকে একটা অংশ চলে যায় তোমার মেরু অঞ্চলের দিকে, আর একটা অংশ আসছে বিষুবীয় অঞ্চলের দিকে। ঘটনাটা তোমার এমন দেখা যাবে আর কি, তখন বিষুবীয় অঞ্চলটা থাকবে না, একটা অংশ তোমার এদিকে চলে আসবে, এইভাবে মেরু অঞ্চলগুলোর দিকে দাবিত হবে, এগুলো এখানে থাকবে না, এখান থেকে এদিকে চলে আসবে, আরেকটা অংশ তোমার এখান থেকে এইভাবে চলে আসবে। এগুলো কখনো বি আকৃতির হয়, যে আকৃতির হয়, এল আকৃতির, তোমার এখান থেকে কতগুলো লেখা আছে, এইভাবে আলাদা হয়ে যাচ্ছে। এই বিষুবীয় অঞ্চলে থাকা এই ক্রোমাটিডগুলো বা ক্রোমোজোম দুইটা ভাগে দুইটা মেরুতে চলে যাচ্ছে। তোমার এটা হচ্ছে তোমার মেটাফেজ চলে গেল। অ্যানাফেজ এসে কি হবে, এই বিষুবীয় অঞ্চল পুরোটাই তোমার এখান থেকে বেনিশ হয়ে যাবে, এটা থাকবে না, বিষুবীয় অঞ্চল থাকবে না, বিষুবীয় অঞ্চলটা পুরোপুরি বেনিশ হয়ে যাবে, এটা থাকবে না এইভাবে। এটা দেখবো আবার আগের মতো আস্তে আস্তে করে আবার সে আগের আকৃতি ফিরত পাচ্ছে, আস্তে আস্তে এমন হয়ে যাচ্ছে। এবং অ্যানাফেজে এসে প্রায় বলতে পারো বিষুবীয় অঞ্চল বিনিশ হয়ে যাবে, এবং এটাও আস্তে আস্তে নিউক্লিয়াস বিভাজনের জন্য সে তৈরি হয়ে যাবে। এবং টেলোফেজে এসে তুমি কি দেখবো, পুরোপুরি ভাবে এই দুটো নিউক্লিয়াস কিন্তু আলাদা হয়ে গেল, দেখবা এই আবার আলাদা একটা নিউক্লিয়াস, এই আবার আলাদা একটা নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াস আলাদা হয়ে গেছে। ঠিক আবার আগের গল্প তোমাকে আমি যেটা শুরুতে বলেছিলাম, এখানে দেখো আবার সেখান থেকে অনেকগুলো ক্রোমাটিনগুলো নিয়ে আবার সেটা আগের মতো তৈরি হয়ে গেল। ব্যাস, তাহলে আমাদের ফার্স্ট যে আলোচনা ছিল কেরিওকাইনেসিস, এই ধাপটা আমাদের শেষ হয়ে গেল। এখন কি থাকবে আমাদের কেরিওকাইনেসিস পরে সাইটোকাইনেসিস। তো সাইটোকাইনেসিস সময় যেটা তোমরা দেখবে এখানে, আমরা যেটা দেখবো যে বিষুবীয় অঞ্চলে এন্ডোপ্লাজমিক জালিকা ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো এগুলো জমা হয়ে যাবে, জমা হয়ে একটা পর্যায়ে কি হবে, এখানে সাইটোকাইনেসিসের জায়গাটা তুমি দেখো, যেটা বললাম এখানে তখন এখানে সাইটোকাইনেসিস এখানে কি ঘটবে, জাস্ট এই বরাবর আবার কি সাইটোপ্লাজম ভেঙে যাবে, সাইটোপ্লাজমটা ভেঙে যাবে, দুটো আলাদা পৃথক হয়ে যাবে, এন্ডোপ্লাজমিক জালিকাগুলো এখানে জমা হবে, আস্তে আস্তে জমা হয় একটা দেয়াল তৈরি হবে। দেয়াল তৈরি হওয়ার পর সেখান থেকে আবার তোমার কি হতো, দুটো আলাদা পৃথক কোষ এখানে আলাদাভাবে আবার সেই দুটো এখানে কোষ হয়ে গেল, একটা কোষ দেখো এখানে আলাদাভাবে দেওয়া আছে, দেওয়া আছে এখানে, আবার এইটাও দেখো এখানে আলাদাভাবে দুটো স্বতন্ত্র জায়গা তৈরি হয়ে গেছে। দেখো দেখো আবার আলাদাভাবে দুটো কোষ তৈরি হয়ে গেছে। আমাদের ছিল তোমার সম্পূর্ণভাবে একদম সমগুণ সম্পূর্ণ। অর্থাৎ আমি প্রথম যে কোষটা নিয়েছিলাম, আমার যে প্রথম যে কোষটা ছিল যেটাকে আমরা বলছি মাতৃকোষ, সেই কোষের মধ্যে যত রকম গুণাবলী ছিল তার সকল গুণাবলী কিন্তু এই দুটো অপত্য কোষে বিদ্যমান থাকবে। এবং সেখানে মনে রাখবো সমগুণ কথাটা কেন বললাম, কারণ আমরা জানি প্রত্যেকটি দেহকোষে বা যে কোনো জীবের কোষে যদি তুমি বলো তার কথা এরকম যে 23 জোড়া ক্রোমোজোম থাকে। কত জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া, মানে 46টি ক্রোমোজোম থাকে। ঠিক দেখবা এই যে একটা কোষ ভেঙে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ ভেঙে দুটো কোষ তৈরি হলো, এখানেও তুমি দেখবা এই কোষেও আছে তোমার 23 জোড়া ক্রোমোজোম, এই কোষেও আছে 23 জোড়া ক্রোমোজোম।
তার মানে এটাকে বলা হচ্ছে যে সমগুণ সম্পন্ন। এবং ওই মাতৃকোষের যতগুলো গুণাবলী ছিল সকল গুলোই কিন্তু এই দুটো কোষ বহন করবে। তাই দেখো আমাদের এই দেহকোষ বিভাজনের যে প্রক্রিয়া, এখানে আমরা যে উল্লেখযোগ্য বিষয় আমরা মনে রাখবো, ফার্স্ট হচ্ছে এটা কোথায় ঘটে? দেহে ঘটে। এটার আর কি বৈশিষ্ট্য? এখানে দুটো ধাপে সম্পন্ন হয়। নিউক্লিয়াসের বিভাজন ঘটে প্রথমবার, সাইটোপ্লাজমের বিভাজন ঘটে দ্বিতীয়বার। আর কি ঘটনা ঘটে? এটা সমগুণ সম্পন্ন বিভাজন ঘটে। অর্থাৎ একটা মাতৃকোষ থেকে যে দুটো নতুন কোষ তৈরি হলো, সেই কোষগুলির যাবতীয় গুণাবলী মাতৃকোষের সাথে অক্ষুণ্ণ থাকে। যেন আমরা পড়েছি বিশেষভাবে যে মাতৃকোষে আমরা দেখেছি 46টি ক্রোমোজোম ছিল বা 23 জোড়া ক্রোমোজোম ছিল। ঠিক আমরা দেখব এই শিশু কোষে যা নতুন যে তৈরি হলো তারও কিন্তু 23 জোড়া ক্রোমোজোমই থাকবে। কোথায় ঘটে না মাইটোসিস বিভাজন? কোষের মানে স্থায়ী কোষ অঞ্চলে, স্থায়ী কলা, বিশেষ করে তোমার উদ্ভিদের বা অন্যান্য প্রাণীর যেগুলো স্থায়ী অঞ্চল, স্থায়ী কোষ বা স্থায়ী টিস্যু যে অঞ্চলগুলো থাকে, যেগুলো আমরা স্থায়ী টিস্যু বলে থাকি, ওই সকল অঞ্চলে তোমার মাইটোসিস কোষ বিভাজন ঘটে না, কিন্তু ভাজক টিস্যু থেকে সেটা ঘটে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি আলোচনা খুব সময়ের স্বল্পতায় হয়তো আমরা ওভাবে করতে পারবো না, সেটা হচ্ছে আমাদের মিওসিস কোষ বিভাজন। তো মিওসিস কোষ বিভাজনের দায়ী, যেমন একটু আগে তোমাকে যেটা বলছিলাম যে আমাদের মিওসিস কোষ বিভাজনটা আমি লিখেছিলাম শুরুতে, একটু বলেছি তোমাকে যে মিওসিস কোষ বিভাজন সাধারণত জীবের বংশগতি রক্ষার জন্য অংশগ্রহণ, মানে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া কোন সকল কোষ অংশগ্রহণ করে? আমরা তাদেরকে এক কথায় বলতে পারি জনন কোষ, পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ। এই দুটো জনন কোষ বিভাজনের মাধ্যমে নতুন ধরনের একটা কোষ তৈরি হয়, যেটা আমি তোমাকে একটু আচ্ছা একটু তোমাকে বলে দিচ্ছি। দেখো মিওসিস কোষ বিভাজনটা মিওসিস কোষ বিভাজন দেখে রাখো। মিওসিস কোষ বিভাজন খুব স্বল্প করে বলবো, এটাকে আমরা সময় রাসমূলক কোষ বিভাজন বলে থাকি। যেমন ধরো একটা মাতৃকোষ, জনন কোষে 22 ক্রোমোজোম আছে, মানে 23 জোড়া ক্রোমোজোম আছে। যদি আমরা এটাকে প্রথমে ভাগ করি, দুটো অংশ ভাগ করি, এন এন। এই জনন কোষে এটাকে আমরা মাতৃজনন কোষ বলে থাকি। আচ্ছা, মাতৃজনন কোষ, তাহলে এটার অর্ধেক হয়ে গেল ভেঙে, তাই এটাকে আমরা বলি হ্যাপ্লয়েড। এটাকে আমরা বলে থাকি হ্যাপ্লয়েড। পরবর্তী সময় আবার এইটার আবার দুটো বিভাজন ঘটে, এখানে একটা হয়, এখানে এই খেয়াল করে দেখো, এই একটা এনে একটা। তাহলে এখানে দেখো এই প্রথমবার বিভাজন যেটা ঘটে, এখানে ক্রোমোজোম সংখ্যা ভেঙে অর্ধেক হয়ে যায়। এটাকে আমরা বলি রাসমূলক বিভাজন, কারণ ক্রোমোজোম ভেঙে অর্ধেক হয়ে যাচ্ছে। আর এটাকে আমরা বলি মিওসিস ধাপ 1। আর এখানে দেখো পরবর্তী সময় আবার এই অর্ধেক বা হ্যাপ্লয়েডের আবার বিভাজন ঘটে, কিন্তু সেখানে দেখো এখানে যে নিউক্লিয়াস থাকে এখানে সেম, এখানে যে ক্রোমোজোম সংখ্যা থাকে এখানে সেম ক্রোমোজোম সংখ্যা থাকে, এখানে ক্রোমোজোম কিন্তু চেঞ্জ হয় না। তাই মিওসিস 2 বা M2, এই ধাপটাকে আমরা অনেক সময় মাইটোসিস বলে থাকি। আর প্রথম ধাপটাকে আমরা মিওসিস 1 বলে থাকি, কারণ মিওসিস 2টা মাইটোসিসের মধ্যে, কারণ দেখো ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, ভবিষ্যতে সময় পেলে এই নিয়ে আরো কথা বলা যাবে। তোমরা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলে তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি আশা করি তোমাদের আপকামিং যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টে আমার এই আলোচনাটা কিছুটা হলে তোমাদের উপকৃত করবে। সবাই ভীষণ ভালো থেকো, যে যেখানে থাকো সুস্থ থেকো। আরেকটি কথা, নিশ্চয়ই গভর্নমেন্টের বিষয় তোমাদের জানা আছে, নো মাস্ক নো সার্ভিস। তাই তোমরা যেখানে যাও অবশ্যই মাস্ক পরে যাবে। নিজেকে নিরাপত্তার মধ্যে রাখাটা এই মুহূর্তে সবচেয়ে বেশি মানে জ্ঞানের কাজ। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।